হ্যালো, জয় হিন্দ। আমাদের পলিটির পঞ্চম ক্লাসে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা আগের দিন কি কত দূর হয়েছিল আমাদের? হ্যাঁ, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 করে নিয়েছিলাম। একটু রিভাইজ করে নিই। দেখো, রিভিশন অনেক ক্লাসের অনেক প্রয়োজন। ক্লাসেও রিভিশন করো, নিজেরাও রিভাইজ করবে। পরীক্ষা না আসা পর্যন্ত বারবার যদি রিভাইজ করতে থাকো না, তাহলে সেটা বেশি ভালো আছে। তাহলে 1955 এর মধ্যে কি ছিল? আমরা সিটিজেনশিপ দেখেছিলাম 5 রকমের সিটিজেনশিপ পাওয়া যায়। কি কি ছিল? বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই কি ছিল? ন্যাচারালাইজেশন আর ইনকর্পোরেশন কোনো টেরিটরিকে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারি এটাকে অনেকেই বলছে যে আমার স্যার মুখস্থ থাকছে না। তাহলে এটাকে আমরা কি করবো? মুখস্থ রাখার একটা বুদ্ধি দেখছি। হ্যাঁ, তাহলে 3টা উপায়কে আমরা ব্র্যান্ড করে নিয়ে আমরা এটাকে মুখস্থ রাখার চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে বি দিয়ে বার্থ, আর দিয়ে রেজিস্ট্রেশন, এ দিয়ে অ্যাকোয়ার করা কোনো জিনিসকে। ঠিক আছে, অ্যাকোয়ার করা, সেটাকে বলা হয় কোনো জিনিসের নিজের মধ্যে ইনকর্পোরেশন আমরা করেছি এটা। হ্যাঁ, তাহলে অ্যাকোয়ার বা ইনকর্পোরেশন এটারই সেম ইংলিশ, ইনকর্পোরেশন, কর্পোরেশন। ঠিক আছে, কোনো জিনিসকে অ্যাকোয়ার করা, অ্যাকোয়ার থেকে আমরা মনে রাখবো। নেক্সট এন দিয়ে জেশন অ্যান্ড ডি দিয়ে ডিসেন্ট। ঠিক আছে, ঠিক। তাহলে 5টা উপায় কিরকম মুখস্থ রাখবো? ব্র্যান্ডটা মনে থাকবে কি? এই ট্রিকটা মুখস্থ রাখলে আমাদের মনে থাকে যাবে যে আমরা কিভাবে আমরা 1955 এর যে অ্যাক্ট, সেই 55 এর অ্যাক্টটাকে আমরা মুখস্থ রাখার একদম উপায়, যে 5টা উপায় কিভাবে সিটিজেনশিপ দেওয়া হবে। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? তারপর বেশি না এটাতে সমস্যা করে নিয়ে। আচ্ছা, এনআরআই এর ফুল ফর্ম কি? নন রেসিডেন্ট ইন্ডিয়ান। আইওসি এর ফুল ফর্ম কি? ওসিআই, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। এটা মার্জ করা হয়েছিল কার সাথে? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। কত সালে? 2015 সালে। ঠিক আছে, তারপর দেখো আজকে আমরা যেটা বুঝবো না সেটা চর্চায় ছিল, বর্তমানে আবার চর্চায় আছে, সেটা হচ্ছে এনআরসি। ভালো করে বুঝবে, খুব একটা সেন্সিটিভ টপিক। ঠিক, এনআরসি। প্রথমত তো এনআরসির ফুল ফর্ম জিজ্ঞেস করে নেই। এনআরসির ফুল ফর্ম হচ্ছে, বলো? ওটা এনআরআই বটে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। এখান থেকে কোশ্চেন করে দেবে যে এনআরসি এর ফুল ফর্ম কি। ন্যাশনাল রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান বা যা কিছু করে নিয়ে তোমাকে বোকা বানাবার চেষ্টা করবে, ভুলবে নাই। এনআরসি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স কি জিনিস আসবো ডিটেলসে। নেক্সট আরেকটা জিনিস থাকে সিএএ, আবার সিএবি। এটার মধ্যেও ফুল ফর্ম জিজ্ঞেস করে নেই। তাহলে সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, আর এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। একটা বিল, একটা অ্যাক্ট। তাহলে ক্যাব এর ফুল ফর্ম জিজ্ঞেস করে দেবে, সিএ এর ফুল ফর্ম জিজ্ঞেস করে দিতে পারে, বা এনআরসির ফুল ফর্ম জিজ্ঞেস করে দিতে পারে। এটা আমরা একদম ঠোঁটস্থ রাখবো। ঠিক, এখান থেকে এই কোয়েশ্চেন গুলো করতে পারে। এরপর কি দরকার পড়লো এনআরসি কে আনার? ঠিক, তো আমরা দেখি আমাদের ভারত দেশ, ভারত জায়গা নেই, জাস্ট বুঝে যাও এই যে ভারত। ঠিক, ভারতের শুরু থেকেই ইন্ডিয়া একটা মহান দেশ। ইন্ডিয়া ইজ গ্রেট। আমি এটা যদি আনডাউটেডলি এটা বলতে পারি যে ইন্ডিয়া ইজ দ্য গ্রেটেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া অনেক মহান দেশ। অনেক সময়ের আগে থেকে, মোটামুটি 12th সেঞ্চুরি
12th সেঞ্চুরি থেকেই ভারত নিজের দেশের মধ্যে শরণ দিতে শুরু করেছে অন্যান্য দেশের লোকেদের, অন্যান্য পীড়িতদের, অন্য দেশের। যেমন ইরান আছে, ভারতের এই সাইডে একটা দেশ আছে ইরান, ঠিক? ইরানের লোকগুলোকে পার্সিয়ান বলা হয়, পার্সিয়ান বলা হয়, জেনারেলি ইরানি লোক বলা হয়, ঠিক? যেমন আমাদের জামশেদজি টাটা পার্সিয়ান লোক ছিলেন, ঠিক? ইনাদের যে উৎসব হচ্ছে নবরোজ, এনাদের উৎসব, নিউ ইয়ার যেটা। তো ইরানের মধ্যে পার্সিয়ানরা থাকতেন। আরবদের আক্রমণ হলো মোটামুটি 12th সেঞ্চুরির দিকে, 1200 নাগাদ কাছাকাছি। সেই সময় ইরান থেকে পালিয়ে নিয়ে অনেক ইরানি, অনেক মানেও এরা অনেক হলেও এখন ভারতের মধ্যে সংখ্যালঘু খুব কম, অনেক ইরানি গুজরাটের কাছাকাছি, মহারাষ্ট্রের কাছাকাছি এসে নিয়ে ইনারা শরণ নিয়েছেন গুজরাট মহারাষ্ট্রের কাছে। তো সেই সময় সেখানকে যে রাজা ছিলেন তিনি বললেন যে দেখুন আমাদের এখানে শরণ দেওয়া যাবে না আপনাদেরকে, তো আপনারা এখানে থেকে চলে যান কাইন্ডলি। তো ইনারা বলছেন দেখুন আমরা এখান থেকে যেতে পারবো না, কারণ আমরা পীড়িত, আমরা এখান থেকে পালিয়ে এসেছি, যদি চলে যায় তাহলে আমাদের জীবনও যেতে পারে, তো আমাদেরকে এখানে থাকার জন্য জায়গা দিন, বদলে আমরা আপনাদেরকে লাভেই দিব, কোনোদিন ক্ষতি করবো না। তো এখনো যদি দেখা হয় যে টাটা, জামশেদজি টাটা, ধীরুভাই আম্বানি থেকে শুরু করে নিয়ে জামশেদজি টাটা থেকে নিয়ে এখন রতন টাটা, তো এই যে টাটা গ্রুপ এতগুলো আছে, এগুলো সব পার্সিয়ান গ্রুপ। দেখতে এদের নাম মুসলিম এরকম মনে হয়, কিন্তু এরা আসলে পার্সিয়ান। তো ইনারা এত ডোনেট করেছেন, এত ডোনেশন দিয়েছেন ভারতের মধ্যে, মানে যদি এনারা ডোনেশন না দিয়ে থাকতেন তাহলে এখন সব থেকে মানে যদি বলা হয় রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, বা এশিয়ার মধ্যে তো হতে নেই তিনি, এখন আমাদের মুকেশ আম্বানি রয়েছেন এশিয়ার মধ্যে, বা কিছুদিন আদানি জিও ছিলেন, ঠিক? তো বলা যায় যে ইনারা খুব ডোনেট করেছেন, খুব প্রচুর পরিমাণে ডোনেশন দিয়েছেন। তো ইনারা ভারতের মধ্যে ভালোই কাজ করেছেন, যেমন টাটা স্টিল থেকে শুরু করে নিয়ে টাটা মোটরস থেকে শুরু করে নিয়ে অনেক জিনিস তিনি ভারতের মধ্যে অনেক শিল্প গড়ে উঠেছে, বলিনি ভারতের লোকের রোজগারও বেড়েছে। তাহলে নিজের কন্ট্রিবিউশন দিয়েছেন কি দেননি? তাহলে দিয়েছেন। তাহলে 1200 শতাব্দীতে যারা পীড়িত হয়েছিল তারাও ভারতে এসেছে। আবার সময় আস্তে আস্তে পার হয়ে যায়, মোটামুটি 1947 পাকিস্তানের এলাকা থেকে, কারা? পাকিস্তানের এলাকা থেকে অনেক জন, যখন ভারত ভাগ হয় তখন অনেক হিন্দু বা অনেক নন মুসলিম বা অনেক শিখ, হিন্দু ধর্মের অনেক লোক এবং অনেক শিখ ধর্মের লোক ভারতের মধ্যে আসে, ঠিক আছে? তাহলে এখান থেকেও পালিয়ে নিয়ে ভারতের মধ্যে আসে। তাহলে কত সালে? 1947। আচ্ছা, এটা একটু সাইড করে লিখে দিই না, তাহলে তোমাদের মনে থাকবে। তাহলে আমরা দেখে নিতে পারবো যে 12th সেঞ্চুরিতে কোথা থেকে আসে? ইরান থেকে আসে। কে আসে? পার্সিয়ানরা আসে, ঠিক আছে? তাছাড়া আমরা দেখলাম 1947-এ 1947-এ ভারত স্বাধীন হয়, সেই স্বাধীনের টাইমে পাকিস্তান থেকে অনেক হিন্দু ধর্মের লোকেরা, আবার শিখ ধর্মের লোকেরাও আসে এখানে ভারতের মধ্যে। আবার সময় পার হতে থাকে, 1959-এর টাইমে 1959-এর টাইমে ভারতের উপরে একটা জায়গা আছে তিব্বত নামে, চীনের প্রকোপ বাড়তে থাকে এবং চীনের প্রকোপের জন্য সেখান থেকে লোকগুলো পালিয়ে নিয়ে ভারতে আবার শরণ নিতে শুরু করে। তাহলে 1959-এ কারা এলো? চায়না থেকে, তিব্বত থেকে। কে এসেছে? তিব্বত থেকে। কার প্রকোপে? চায়নার প্রকোপ থেকে পালিয়ে নিয়ে কারা এসেছে? অনেক বুদ্ধিস্টরা এসেছে। কারা এসেছে? বুদ্ধ ধর্মে যারা বিশ্বাসী, বুদ্ধিস্ট, জৈনিস, এরাও এসেছে। তারপরে আবার সময় পার হতে থাকে, আবার মোটামুটি 79 ধরতে পারো, 1979-এর কাছাকাছি আফগানিস্তানের উপরে রাশিয়া আক্রমণ করে দেয় এবং আফগানিস্তান থেকে অনেকজন ভারতের মধ্যে আসতে শুরু করে। আফগানিস্তান কোথা থেকে? আফগানিস্তান থেকে অনেক ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক বেসিক্যালি, সেখান থেকে আবার অন্যান্য ধর্মের লোক, নন মুসলিমরা এখানে ভারতে এসেছে, নন মুসলিম। আবার সময় পার হতে থাকে, আবার সময় যখন পার হয় তাহলে মোটামুটি দেখতে পারো যে 1980-র মধ্যে ভারতের এই দেশ শ্রীলঙ্কার মধ্যে LTTE গ্রুপ একটা ছিল, LTTE, লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম। এই পার্টিটা জন্ম নিল এখানে এবং এটা খুব এক্সট্রিমিস্ট পার্টি, এবং এখান থেকে তামিলদের উপরে অনেক অত্যাচার হয় এবং তামিলরাও পালিয়ে নিয়ে ভারতে আসে এবং ভারতের উপরও তাদের LTT গ্রুপের অনেক প্রভাব দেখতে পাওয়া যায়। তাহলে এখান থেকে কোথায়? শ্রীলঙ্কা থেকে আসে, শ্রীলঙ্কা এবং তামিলদের উপরে জেনারেলি এটা
কি হয়, অত্যাচারটা হয়। তাছাড়া আবার করে নিয়ে পরবর্তীকালে যদি দেখি তাহলে 2015 মধ্যে মায়ানমার থেকে অনেক রোহিঙ্গিয়াসরা আছে। রোহিঙ্গিয়াস এখানে একটা জাতি হয়, রোহিঙ্গিয়াস মায়ানমার, এখানে মায়ানমার আছে। তাহলে মায়ানমার থেকে অনেক রোহিঙ্গিয়াস আছে। তাহলে ভারতের হিস্ট্রিতে যদি দেখি আমরা, তাহলে ভারত কখন থেকে শরণ দিতে শুরু করেছে? 12th সেঞ্চুরি থেকে শরণ দিতে শুরু করেছে, এখনো শরণ দিয়েই যাচ্ছে। তাহলে এই যে শরণ দেওয়া ইললিগ্যালি তো কাউকে ভারতে থাকতে দেওয়া যাবে না। এই শরণ যাদেরকে শরণ দেওয়া হচ্ছে তাদেরকে সিটিজেনশিপ দেওয়াটার জন্যই এই এনআরসি এবং সিএএ কে আনা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? আসছি এটার উপরে, ছবি তুলে নাও বা স্ক্রিনশট নেওয়া আছে নিয়ে নাও। এরপর কেন করা হয়েছে দেখো। তাহলে 1947 থেকে কে এলো? হিন্দু ধর্মের লোকেরা। কোথা থেকে? পাকিস্তান। আর ওরা এসেছিল। আর আবার একটা জিনিস ছাড়াই গেল 1971 মেন জিনিসটা তো ছাড়াই গেল। 1971-এ এখানে বাংলাদেশ আছে। বাংলাদেশ, পাকিস্তান, জানো পাকিস্তান আছে তো, পাকিস্তানের এইটাই একটা দেশ ছিল বাংলাদেশটা, এটা ইস্ট পাকিস্তান নামে পরিচিত ছিল। পাকিস্তানি লোকেরা এর উপরে অনেক অত্যাচার করতো, অনেক অত্যাচার। তখন শেষ পর্যন্ত এরা অত্যাচার সহ্য না করতে পারেনি, এরা কি করেছে, অনেকজন আমাদের ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করেছে, জেনারেলি আসামের জায়গাটাতে অনেকজন প্রবেশ করেছে। তো এরপরে এইদিকে ধ্যান দাও, অন্যদিকে ধ্যান দিবে নাই। 1971-এর একটা মাইলস্টোন, 1971-এর টাইমে সেই সময় অনেক অত্যাচার হয়েছে ওদের উপর। মনে কর সেই সময় ভারতের থেকে সৈনিক গেছে এবং সেই সৈনিক পাকিস্তান থেকে এই দেশটাকে আলাদা করেছে, এই জায়গাটাকে ইস্ট পাকিস্তানকে আলাদা করেছে এবং বাংলাদেশ নামে পরবর্তীকালে এটা জানা যায়। এরা বলতো যে এরা আসল পাকিস্তানি নয়, বাংলাদেশকে এরা বাঙালি বটে, একটু ছোট জাতি, এদের পাকিস্তানি নয়, পাকিস্তানি আমরা করব এদেরকে পাকিস্তানি। এমনকি লাখ লাখ মহিলার রেপ করা হয় এই সময়টাতে। তো কাদের দ্বারা? পাকিস্তানিদের দ্বারা। তাহলে এত নির্মম ভাবে অত্যাচার চালায় এরা। তো 1971টা একটা মাইলস্টোন, যেটা পাকিস্তানের থেকে বাংলাদেশকে আলাদা করেছে, ইস্ট পাকিস্তানকে আলাদা করেছে এবং বাংলাদেশ নামে পরিচিত হয়েছে। তো এই স্টোরিটা একটু পরে আসছি, এই স্টোরিটার উপরে। প্রথমে এটা বুঝো, 1971টা মনে রাখবে। এনআরসি যে জায়গাটা, এনআরসি যে নামটা, সেটা কি 1951 থেকে এই নামটা জানা গেছে, এখন নয়। এটা এখনের নাম নয়, এটা 1951-র নাম। কবে নাম? 1951, যখন প্রথমবার ইলেকশন হয়েছিল এবং কংগ্রেসের সরকার ছিল। 1951 থেকে এই এনআরসি নামটা চলে আসছে। এনআরসি মানে হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, মানে একটা এমন রেজিস্টার যেটার মধ্যে সিটিজেনদের নাম থাকবে, যারা ভারতের নাগরিক। যেমন আমাদের স্কুলের মধ্যে যারা ছাত্রছাত্রী ক্লাসরুমে থাকে তাদের জন্য একটা রেজিস্টার থাকে যে কোন কোন ক্লাসের মধ্যে, এই ক্লাসের মধ্যে কোন কোন স্টুডেন্ট পড়ছে। ঠিক তেমনি একটা এরকম রেজিস্টার তৈরি করতে বলা হয়েছিল এবং তৈরি করার প্রচেষ্টাও চালানো হয়েছিল, যেটা 1951 থেকে শুরু হয়েছিল। কিন্তু সেটার মধ্যে তত ভালোভাবে এটাকে সিরিয়াসলি নেওয়া হয়নি। আমি আগে বলেছিলাম সিটিজেনশিপটাকে অনেক সিরিয়াসলি নেওয়া হয়নি। ঠিক আছে, বুঝছো? তাহলে এই এনআরসি সেইখান থেকে চলে আসছে। আসলে এখন যে 2019-এ এনআরসি আসছে, এনআরসি 2019-এর মধ্যে এনআরসি জিনিসটা আসছে এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়েছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ দেওয়ার জন্য। তো এই অ্যাক্টটা কবে আসছে? 2019-এ। প্রশ্ন জিজ্ঞেস করে দেবে এটা কবে পার্লামেন্টে পাস হয়, তাহলে 11th ডিসেম্বর 2019। তাহলে কবে পাস হয়? 11 ডিসেম্বর 2019, 12 ডিসেম্বরে রাষ্ট্রপতি সাইন করে দেয়। ঠিক আছে, এরপরে দেখো দুটা জিনিস বললাম, একটা স্ক্যাব আর একটা সিএএ। ঠিক, তো ক্যাব মানে এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বটে, এটা বিল।
যখন কোনো নিয়ম পাস হওয়ার আগে থাকে না, অবস্থাটায় পাস হওয়ার আগে, মানে এখনো পাস হয়নি, খাতায় রাফ এখন করে নিয়ে আনেছি, এখন পাস করাবো সবার থেকে, যতক্ষণ না পাস হচ্ছে তখন ওই নিয়মটা বিল নামে পরিচিত। এবং যখনই লোকসভা রাজ্যসভায় পাস হয়ে গেল এবং রাষ্ট্রপতি সাইন লাগিয়ে গেল, তখন সেটা অ্যাক্ট নামে পরিচিত হয়ে গেল। তাহলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল দুটো একই জিনিস, কিন্তু সাইন হওয়ার পাস হওয়ার আগে সেটা কি নামে পরিচিত? বিল। আর পাস হওয়ার পরে সেটা কি নামে পরিচিত? অ্যাক্ট নামে। বিল মানে খসড়া, অ্যাক্ট মানে নিয়ম। ক্লিয়ার? রুলের মধ্যে পড়ে যায় এখন। এরপরে দেখো সিএএ কি বলছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। সিএএ 2019 কি বলছে? ভারতের মধ্যে অনেক লোক, অনেক শরণার্থী আসছে এবং আসেই চলেছে। যেন ভারতের মধ্যে এত শরণার্থী আরো না চলে আসে, তার জন্য একটা নিয়ম আনা হয়েছে। আরো চলে আসলে ওদের সিটিজেনশিপ দেওয়া হবে, কিন্তু ইলিগালি যেমন কেউ না থাকে, তার জন্য এটাকে নিয়মটা আনা হয়েছে। এটার মধ্যে কি বলা হয়েছে? যারা রিলিজিয়াস পারসিকিউশনের নাম দেওয়া আছে কিসের? রিলিজিয়াস পারসিকিউশন, মানে ধার্মিক বিতাড়না, ধার্মিক প্রতারণা। যারা ধার্মিক কারণে যাদেরকে প্রতারণা করা হয়েছে, কোথা থেকে? ভারতের আশেপাশের 3টা দেশ থেকে, পাকিস্তান, আফগানিস্তান এন্ড বাংলাদেশ। তাহলে এনআরসির মধ্যে কটা দেশের নাম দেওয়া হয়েছে? 3টা দেশ। রিলিজিয়াস পারসিকিউশন, এই টার্মটা মনে রাখবে, এই টার্মটার উপরেই পুরো খেলা আছে। কটা দেশ থেকে? 3টা দেশ। 3টা দেশ কি কি? পাকিস্তান, আফগানিস্তান এন্ড বাংলাদেশ। এদের এই 3টা দেশের মধ্যে যাদের ওপরে ধার্মিক কারণে প্রতারণা করা হয়েছে, যারা এখানে সংখ্যালঘু, তাদেরকে ভারতের মধ্যে সিটিজেনশিপ দেওয়া হবে, এটা নিয়মে বলা আছে। ভারতের মধ্যে কোথাও এটা বলা নাই, নিয়মের মধ্যে কোথাও একদম ডাইরেক্টলি এরকম বলা নাই যে ধার্মিক কারণে চলো এদেরকে এই হিন্দু ধর্মের লোকেদের দেওয়া হবে। হিন্দু, শিখ, খ্রিস্টান, পার্সিয়ান, বুদ্ধিস্ট, জাইনিস। ঠিক আছে? তাহলে কটা ধর্মের লোক? 6টা ধর্মের লোক। বেসিক্যালি বলা হয়েছে যে সংখ্যালঘু আছে। কি আছে? সংখ্যালঘু। সংখ্যালঘু মানে কি? মাইনরিটি আর মেজরিটিকে আগে বুঝো। মাইনরিটি কি জিনিস? মাইনরিটি আর মেজরিটি একটা দেশের মধ্যে 2 ধরনের জিনিস থাকে। যেমন ভারতের মধ্যে মাইনরিটি কি হয়? যারা যে ধর্মের লোকেরা বা যে জাতির লোকেরা এখানে কম সংখ্যায় আছে, তাদেরকে বলা হয় মাইনরিটি। তাহলে ভারতের মধ্যে মাইনরিটি কারা আছে? প্রথমত তো মুসলিম আছে, হ্যাঁ, শিখরাও আছে, জাইনিস্ট আছে, জৈন ধর্মের লোকেরা, হ্যাঁ, পার্সিয়ান আছে, খ্রিস্টান আছে। এরা খুব কম পরিমাণ আছে। আর মেজরিটিতে কারা আছে? হিন্দু ধর্মের লোকেরা, তাই না? ঠিক। কিন্তু পাকিস্তানের মধ্যে মেজরিটিতে কে আছে? হিন্দু ধর্মের লোক না মুসলিম ধর্মের লোক? বেশি লোক কোন ধর্মের আছে? মুসলিম ধর্মের লোক। তাহলে পাকিস্তানে যদি দেখি, তাহলে মাইনরিটির মধ্যে কে আছে? হিন্দু আছে, মানে খুব কম। আর মেজরিটির মধ্যে কে আছে? মুসলিম আছে। ঠিক আছে? আফগানিস্তানও সেম, বাংলাদেশও সেম। হন নাই? এটা বাংলাদেশ, বাংলাদেশ। তাহলে বলা হয়েছে যে এই 3টা দেশ থেকে যারা মাইনরিটি আছে এবং যারা রিলিজিয়াস পারসিকিউশন হয়েছে যাদের উপরে, মানে ধার্মিক কারণে প্রতারণা হয়েছে যাদের উপরে, ধার্মিক কারণে বিতাড়িত হয়েছে, তাদেরকে ভারতে শরণ দেওয়া হবে, সিটিজেনশিপ দেওয়া হবে। তাহলে কেন রিলিজিয়াস পারসিকিউশন? তাহলে বাঁচলো কে? মুসলিমরা। এইটা নিয়ে সমস্যাটা, এত সব ঝামেলা, এত সব প্রোটেস্ট হয়েছে। ঠিক আছে? কিন্তু এইখানে তুমি দেখো, একটু লজিক্যালি দেখো যে মুসলিমদেরকে এইখানে কেন দেওয়া হবে। দেখো, এই দেশেও মুসলিম বেশি আছে, এই দেশেও মুসলিম বেশি আছে, এই দেশেও মুসলিমরা যদি ওইখান থেকে পালাবারই ছিল, তাহলে ওই দেশে গেল কেন এরা? পাকিস্তান জিল্লা তো বলতেছিল পাকিস্তানে চলো অবস্থা ঠিক করে দেবো। এখন পাকিস্তানে গিয়ে নিয়ে অবস্থা ঠিক আছে কি মুসলিমদের? না, এখানেও মুসলিমরা প্রতারণা আছে। যারা আহমদিয়া নামে একটা মুসলিম আছে, পাকিস্তানের লোকেরাই আহমদিয়াকে মারছে।
ঠিক আছে, তাহলে মুসলিমরাও এখানে প্রতারণা হচ্ছে, কিন্তু মুসলিমদের দ্বারাই হচ্ছে, অন্য ধর্মের লোকেরা প্রতারণা করছে না। ভারতের মধ্যে ইভেন যদি দেখো তুমি, তাহলে ভারতটা এত সুন্দর দেশ, ভারতের মধ্যে খিচড়ি হয়ে আছে সব ধর্মের, সব জাতি, সব বর্ণের লোকের, কিন্তু ভারতের মধ্যে কোথাও রিলিজিয়াস পারসিকিউশন তুমি দেখতে পারবে না। এক দুটো এক্সেপশন আছে যেগুলো নিউজের মধ্যে দেখায়, নিউজে দেখায় নিয়ে মাথা খারাপ করবে, কিন্তু সেগুলাই ধ্যান দিবে না। যদি তুমি আসলে তুমি চিন্তিত আছো যে আমার ধর্ম সমস্যায় আছে, আমার জাতি সমস্যায় আছে, তাহলে তুমি ডেফিনেটলি নিউজ চ্যানেল দেখছো, তাহলে নিউজ চ্যানেল দেখা বন্ধ করে দাও। তুমি আদৌ দেশ আমাদের খুব সেফ হাতে আছে এবং দেশের মধ্যে কোনো ধার্মিক প্রতারণা হয়নি, কোনো ধর্মের ওপরও আমাদের দেশ ভারতের কোনো রকম ধার্মিক প্রতারণা হয়নি। ধার্মিক প্রতারণা হয়েছে এই সব দেশের মধ্যে। ক্লিয়ার? এত দূর ক্লিয়ার? ভালো করে তাকাও, অন্যদিকে ধ্যান দিবে না। তুমি কি করছো? পরে লিখবে, এদিকে ধ্যান দাও। তাহলে তিনটা দেশ মনে রাখবো, প্রশ্ন জিজ্ঞেস করবে কটা দেশ? তিনটা দেশ। কি কি? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ। ক ধর্মের? ধর্মের ব্যাপারে এখানে লেখা নেই। ধর্ম কনস্টিটিউশন বলা হয়েছে যে ধর্মকে কেন্দ্র করে নিয়ে কোনো নিয়ম আনা হবে নাই, যে একটু ধর্মকে অপরকে সেপারেট করছে। তো এরা শুধু বলেছে কিরকম টার্ম ব্যবহার করেছে, যারা মাইনরিটি আছে। কি আছে? মাইনরিটি। কোন দেশে? এই তিনটা দেশে মাইনরিটি। স্বাভাবিকভাবে তিনটা দেশে মাইনরিটি কারা? মেজরিটিতে মুসলিম আছে, বাকি সব যত বাঁচলো সবগুলা মাইনরিটিতে আছে, যত বাঁচলো সেগুলা এগুলা আছে। ক্লিয়ার? তাহলে যারা যারা রিলিজিয়াস মাইনরিটি আছে, রিলিজিয়াস দিক দিয়ে এই তিনটা দেশের মধ্যে, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। কিন্তু দেওয়া হবে এটারও পিছনে একটা নিয়ম আছে। কবে থেকে? এখন আইলে দেওয়া হবে কি নাই, এরা যদি থাকছে মনে করো 31 ডিসেম্বর 2014, 31 ডিসেম্বর 2014 যদি আগে আসেছে তাহলে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। এখন পাকিস্তানের লোক আসেনি, বলবে হ্যাঁ আমাকে সিটিজেনশিপ দিয়ে দাও, আফগানিস্তান লোক বলবে আমাকে সিটিজেনশিপ, তাহলে দৌড়ে নিয়ে অনেক লোক চলে আসবে। হ্যাঁ, তাহলে এখন দেওয়া হবে কিনা? এখন যারা আসছে এদেরকে দেওয়া হবে কিনা? কাদেরকে দেওয়া হবে? 31 ডিসেম্বর 2014 আগে যারা এসেছে তাদেরকে দেওয়া হবে সিটিজেনশিপ। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে দেখো একটা জিনিস ভালো করে একদম নিখুঁত দেখো, একটু যদি তুমি ডিপে যাও না, WBCS ইউপিএসসির মধ্যে কিরকম কোশ্চেন জিজ্ঞেস করবে, বলবে এদেরকে আমাদের জেনারেলি রেজিস্ট্রেশনের দ্বারা ভারতের মধ্যে সিটিজেনশিপ দেওয়া হয়, হলো নাই? যদি বাইরের থেকে কেউ আসছে চাইছে আমাকে দাও, তাহলে রেজিস্ট্রেশন একটা উপায়। কত বছর? 7 বছর অপেক্ষা করতে হবে। এইখানে ক বছর অপেক্ষা করতে হলো? 2019 যদি একটা এলো তাহলে কত বছর অপেক্ষা করতে হলো? 2014 থেকে 19 ক বছর? 5 বছর। তাহলে এদেরকে 5 বছর এখনো যদি অপেক্ষারত এইভাবে এরা আছে, এখনো এদের ক্লিয়ার হয় না এই মামলা, এখনো চলছে পুরো ব্যাপারটা। ঠিক আছে, মনে থাকবে? তাহলে তাদেরকে দেওয়া হয়েছে 2014 31 ডিসেম্বর যারা আসবে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। ঠিক, সিটিজেনশিপ প্রসিজার আগানো হবে। কেমন নাই যে চল ঠিক আছে দিয়ে দাও, ভ্যালিড ডকুমেন্টসও থাকতে হবে, মনে করো তোমাকে প্রুফ করতে হবে। এরকম নাই যে তুমি বলে দিলে যে হ্যাঁ আমাকে সিটিজেনশিপ দিয়ে দাও, আমি অন্য দেশ থেকে আসছি, মুখে বললে হবে না। সেই দেশের, মনে করো সেই দেশ কোন দেশ? এই তিনটা দেশ, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের মধ্যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্টস থাকতে হবে। ওইখানে পঞ্চায়েতের কোনো ডকুমেন্টস, স্কুলের ডকুমেন্টস, কোনো ডিস্ট্রিক্টের ডকুমেন্টস, জেলার ডকুমেন্টস, সেন্ট্রাল ডকুমেন্টস, স্টেট ডকুমেন্টস, কোনো একটা ভ্যালিড ডকুমেন্টস থাকতে হবে যেটা তোমার প্রুফ হবে যে আমি এই দেশ থেকে আসছি। যদি কোনো ডকুমেন্টস না হয় তাহলে তুমি আর সিটিজেনশিপও পাবে না। ক্লিয়ার? তাহলে এইটা সিটিজেনশিপ যাওয়ার কোনো ব্যাপার নাই এখানে যে সিটিজেনশিপ চলে যাবে, এরকম নাই। সিটিজেনশিপ দেওয়ার কথা বলা হয়েছে কি নেওয়ার কথা বলা হয়েছে? দেওয়ার কথা বলেছে, নেওয়ার কথা কোথাও বলা হয় নাই। তাহলে এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এটার মধ্যে কি আছে? এটা রেজিস্টার বটে, রেজিস্টারের উপরে কি হবে? এটা লিখিত ভাবে থাকবে সেটা। আর সিএএ কি জিনিস? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে তার দ্বারা কি বলা হয়েছে? অনেকগুলো নিয়ম রাখা হয়েছে, যারা রিলিজিয়াস পারসিকিউটেড লোক, যারা এই তিনটা দেশের মধ্যে আছে মাইনরিটিতে, তাদেরকে ভারতের মধ্যে সিটিজেনশিপ দেওয়া হবে। ক্লিয়ার? চল লেখো। যাবো নেক্সট, বুঝতে পারছো না? তাহলে দেখো এনআরসি একবার সাম আপ করে দিয়ে, সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে আসে? 2019। পাস কবে হয়? 2019 কেমন লিখবো?
2019। কত তারিখে পাস, কবে পাস হয় এটা? হ্যাঁ, কবে পাস হয়? 11th ডিসেম্বর। কত ডিসেম্বর? 11th ডিসেম্বর। আর এই নিয়ম অনুযায়ী কি লাগানো হচ্ছে, যে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে কবে আগে আসতে হবে তাদেরকে? 31st ডিসেম্বর 2014 যদি আগে আসেছে তাহলেই তারা সিটিজেনশিপ পাওয়ার জন্য অধিকারী হবে, বা সিটিজেনশিপ নেওয়ার জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। এই দুটো জিনিস দেখলাম। আর কি দেখলাম? রিলিজিয়াস পারসিকিউশন দেখলাম, 3টা দেশ দেখলাম, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ দেখলাম। 6টা ধর্ম জেনারেলি আমরা ধরে নিয়ে চলবো। সেটা কটা? হিন্দু, বুদ্ধিস্ট, জৈনিস্ট, খ্রিস্টান, পার্সিয়ান আর শিখ। ক্লিয়ার? 6টা ধর্ম আমরা ধরে নিয়ে চলবো। নেক্সট, এই যে এনআরসি ব্যাপারটা পুরো ভারতের মধ্যে ছিল নাই। এনআরসি জিনিসটা কোথা থেকে আসছিল না, পুরো ভারতের মধ্যে এটাকে আনা হয়নি। একটু ডিপে যাই। হ্যাঁ, এইখানে আছে আসাম। আসাম, আসামের মধ্যে কি হলো, যখন 1971-এর মধ্যে, এটা বাংলাদেশ, 1971-এর মধ্যে বাংলাদেশে অনেক অত্যাচার হতে শুরু হলো। কত? অনেক অত্যাচার। 1971-এর কাছাকাছি অনেক অত্যাচার। ঠিক যখন অত্যাচার হলো তখন বাংলাদেশের লোকগুলা পশ্চিমবঙ্গের দিকে অনেকে এসেছে বলা যায়, কিন্তু বেশিরভাগ সেটা আসাম দিকে চলে যেতে শুরু করে। কেননা আসামের থেকে বাংলাদেশের চেহারা অনেকটা মেল খায়, তাদের কালচারটাও অনেকটা হয়তো মিল খায়। এবং আসামের মধ্যে কি হয় না, খুব কম লোক যায়, পাহাড়ি এলাকা, খুব কম যা হবে। ওয়েস্ট বেঙ্গলের তুলনায় আসামের একটু মানে তুলনামূলকভাবে সিকিউরিটির দিক দিয়ে একটু কম। তো 1971-এ কি হলো না, এরা ঢুকতে শুরু করে দেয় এইখানে, অনেক অনেক লোক ঢুকতে শুরু করে। তখন এখানে সরকার বলে এখানে লোকগুলো বিদ্রোহ করতে শুরু করে, স্টুডেন্টরা বিদ্রোহ করতে শুরু করে যে এরকম লোককে ঢুকতে দেওয়া হবে না। আমাদের প্রথমে তো 1-2 জনকে শরণ দেওয়া হলো, কিছু জনকে শরণ দেওয়া হলো, কিন্তু বেশি জনকে যখন শরণ দেওয়া হচ্ছে তারা বলছে যে আমাদের অধিকারের হনন হচ্ছে, আমাদের অধিকারটা এরা নিয়ে নিচ্ছে, এরা হয়তো সরকারি চাকরি করে নিচ্ছে বা কোনো একটা কাজ এরা বেশি পাচ্ছে, সরকারি চাকরি নাই, ভ্যালিড ডকুমেন্টস থাকবে, এদের কাছে ভ্যালিড ডকুমেন্টস নাই। তো এরা এরকম করে নিয়ে বারবার এরা প্রটেস্ট করতে শুরু করে। তখন সরকারের সাথে 1985-এ একটা সাইন হয়, একটা চুক্তি হয়, যেটা আসাম অ্যাকর্ড নামে পরিচিত। আসাম অ্যাকর্ড, ঠিক আছে, আসাম অ্যাকর্ড নামে, আসাম চুক্তি নামে পরিচিত। 1985 এইখানে কি করা হয়, এখানে এনআরসি আনা হয়। এখানে কি বলা হয়েছিল যে অনেক লোক আসামের মধ্যে ঢুকে পড়েছে, অনেক লোক। কত লোক কোনো হিসাব নাই, নেতা জিজ্ঞেস করা আছে কত লোক, বলছে অনেক লোক। এরা হিসাব দিল 4 কোটি লোক ইলিগালি থাকছে। কোথায়? আসামের মধ্যে 4 কোটি। কত? 4 কোটি। সুপ্রিম কোর্ট ডাকলো, দেখি 4 কোটি হিসাব দেখি, বলছে হিসাব তো নাই আমার পাশে, তবে আমি হিসাব করে নিয়ে দিচ্ছি। দেখা গেল শেষ পর্যন্ত 4 কোটি নাই, 19 লক্ষ বেরাইলো। কত? 19 লাখ। তাহলে 4 কোটি নাই, কত লোক বেরাইলো? 19 লাখ। তাহলে দেখবে সরকারের মধ্যে দেখবে এমন যেটা বলে নেতাগুলোর মধ্যে, সেগুলোর মধ্যে সবটাই সত্যি হবে সেটা জরুরি নয়। ডাটাও ইম্পর্টেন্ট হয়। তাহলে 4 লাখের মধ্যে কত, 4 কোটির মধ্যে কত লোক থাকছে? 19 লাখ। 19 লাখের মধ্যে এখন তো 10 লাখের কাছাকাছি, মোটামুটি 10-11 লাখ বা সেটার মধ্যে মোটামুটি হিন্দু ধর্মের লোক আছে, একটা ডেটা বের হয়েছে। এই 10 লাখের মধ্যে তো এনআরসি দ্বারা এরাকে তো দিয়ে দেওয়া হবে সিটিজেনশিপ। কি দেওয়া হবে? সিটিজেনশিপ। এখন যে এনআরসি লাগু হইলো, কেননা এরা কোন দেশ থেকে আসছে? বাংলাদেশ লিস্টে আছে এবং 2014-এর আগে আসেছে, এখনো নাই। হ্যাঁ, তাদেরকে দিয়ে দেবে। তো আসাম অ্যাকর্ডে কি বলা হয়েছিল সেই সময় দিয়ে দেওয়ার কথা? কি দিয়ে দেওয়ার কথা? সিটিজেনশিপ। আসাম অ্যাকর্ডে বলা হয়েছে যারা 24 মার্চ 1971-এর আগে যারা এসেছে তারাকে আসামে দিয়ে দেওয়া হবে সিটিজেনশিপ। আগে এটা কবে উঠেছিল ব্যাপারটা? 1971-এ, 24 মার্চ 1971। কোন টাইমটা দেওয়া হয়েছিল? 24 মার্চ 1971। যারা এসেছিল তারা এরাকে এখানেই সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে। এটা কিসে বলা হয়েছিল? আসাম অ্যাকর্ডে বলা হয়েছিল। আর 24 মার্চের পরে বা 25 মার্চ বা তারপরে কেউ এসেছে তাদেরকে ইলিগাল মাইগ্রেন্ট ঘোষিত করা দেবে, তারা এই দেশের নয়। তাহলে সিটিজেনশিপ একবার ওই সময় দেওয়া হয়েছে। দেখো, সিটিজেনশিপ যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চায় তাহলে তুমি আমি কেউ মিলে আটকাতে পারবো না। এটা পুরোপুরি ফেডারেল যখন লিস্ট পড়ি তাহলে ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে এটা, ঠিক আছে। সিটিজেনশিপ পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে আছে এবং হোম মিনিস্ট্রি যখন চাইবে, এখন চাইলে চুটকির মধ্যে তোমাকে সিটিজেনশিপ
দেওয়া করান দিতে পারে। ঠিক আছে, কোন অত বড় খেলা নয়, মানে একদম নর্মাল ব্যাপার বটে সিটিজেনশিপ। ওর যখন মন তখন ওই সিটিজেনশিপ দেওয়া করাবে যাকে। ঠিক আছে, যদিও সিটিজেনশিপ নেওয়ার একটা বড় প্রসিজার আছে, সিটিজেনশিপ দেওয়ার কোনো নাই, আরামসে তুমি আগে সিটিজেনশিপ দিয়ে দেবে। তাহলে এত বড় হই হাল্লা হয়েছিল এটার জন্য, কিসের জন্য? প্রথম যে ডাউটটা কি ছিল যে আমাদের যে এটা সিটিজেনশিপ আমাদের তো ছিনে নেওয়া হবে নাই, ছিনে নেওয়া হবে কি নাই, এটা কি আছে এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, মানে কাদের? সিটিজেনদের জন্য একটা রেজিস্টার তৈরি করা হবে। তাহলে অলরেডি যারা পাকিস্তান বাংলাদেশ থেকে 24 মার্চের আগে পৌঁছে গেছে আসামে, 1971 24 মার্চের আগে পৌঁছে গেছে, তারা এনআরসি এই রেজিস্টারের নাম উঠে গেছে, হলো নাই? পরবর্তীকালে যারা বাঁচল মোটামুটি 19 লাখ, এদের সবকিছু করার পর 19 লাখ বাঁচেছিল। তো পরবর্তীকালে 10 লাখ কিসে পাই যাবে? এখন এনআরসি যে লাগু হবে সেই এনআরসির মধ্যে পাই যাবে। তখন এটা শুধু আসামের মধ্যে ছিল, এখন পুরো ভারতের মধ্যে লাগু হওয়ার কথা বলেছে। তাহলে সব থেকে আগে এনআরসি কোথায় লাগু হলো? আসাম। আসাম একট কত? 1985। কি বলা হয়েছিল আসাম একটের মধ্যে? 1971, 24 মার্চ 1971 আগে যারা এখানে আসেছে তারাকে কি করে দেওয়া হবে? সিটিজেনশিপ দিয়ে দেওয়া সেই সময়, চলো তুমি ভারতের সিটিজেন। ঠিক আছে, এরপরে আইলে কেউ নাই। আর এনআরসি এখন পরবর্তীকালে সিএএ এসেছে আমাদের ভারতের মধ্যে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। সেটার মধ্যে কি বলা হয়েছে যে এরপরে 31 মার্চ 2014 আগে যারা এসেছে তাদেরকেও সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? কোনো সমস্যা, কোনো প্রবলেম, কোই দুঃখ, কোই দর্দ, কোই তকলিফ নাই? হয়ে গেল, এটাই ছিল এনআরসি, আর কিছু নেই এনআরসি। তাহলে এনআরসির মধ্যে আমরা কি কি দেখলাম? এনআরসির মধ্যে আমরা দেখলাম সিএএ এবং সিএবি। সিএবি মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। বিলটা কি ছিল? অ্যাক্ট হওয়ার, নিয়ম কানুন হওয়ার আগের যে অবস্থাটা সেটাকে বিল বলা হয়। সিএএ কি ছিল? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটার মধ্যে কি হয়? এটা নিয়মে চেঞ্জ হয়ে যায়। কবে পাস হয় এটা? 11 ডিসেম্বর 2019। 11 ডিসেম্বর 2019 রাষ্ট্রপতি কবে সাইন করে? 12 ডিসেম্বরে সাইন করেছিল। ক্লিয়ার? কি বলা হয়েছে এটার মধ্যে? যে রিলিজিয়াস পারসিকিউশন যাদের সাথে হয়েছে, কোন কোন দেশ? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই তিনটা দেশের লোকের মধ্যে যারা মাইনরিটি আছে এবং রিলিজিয়াস পারসিকিউশন হয়েছে, এবং 31 ডিসেম্বর 2014 আগে যারা ভারতে আসেছে তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার প্রসিজার চালানো হবে। এবং যারা পরবর্তীকালে আসেছে তাদেরকে এখন দেওয়া হবে না, এদেরকে ইললিগ্যাল মাইগ্রেন্ট ঘোষিত করা হবে। এদের সাথে কি করা হবে এটা বলা হয় না, এদের সাথে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে বা যে দেশের বটে সে দেশে ফেরত করে দেওয়া হবে, এরকম নয়। তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখবে, ধরে নিয়ে রাখবে। এমনকি বাংলাদেশ মাঝের মধ্যে কথা বলছিল যে আমাদের যে বাসিন্দা, যে আমরা ইললিগ্যাল মাইগ্রেন্ট হিসেবে ভারতে গেছে তাদেরকে ফেরত দিয়ে দাও। তখন ভারত সরকার বলছে না, আমাদের ভিতরের মামলা, এটা ভারতের ভিতরের মামলা, আপনি বলবেন নাই, আমি ডিটেনশন ক্যাম্পে রাখবো বা যথা রাখবো আমার মর্জি। তাহলে পাকিস্তান, ইন্ডিয়া কি চাইছে? ইন্ডিয়া নিজের মধ্যেই রাখবে, ডিটেনশন ক্যাম্পেই রাখবে। তাহলে খাবে কারা? যারা ইললিগ্যাল মাইগ্রেন্ট থাকবে আমাদেরই খাবে, হলো নাই? তাহলে তাদেরকে ফেরত দিয়ে দেওয়া দরকার। যাই হোক, যেটা এটা আন্তরিক ব্যাপার বটে। তাহলে এটা একটা ব্যাপার হয়ে গেল। ঠিক, এরপরে দেখো সুপ্রিম কোর্টে ব্যাপারটা গিয়ে নিয়ে ফাঁসেছে কোথায়। যদি তোমরা ইউপিএসসি দিবে তো এখান থেকে তোমার কোশ্চেন আসবে, এটা ডিটেলস যাবে। তো জেনে রাখো সুপ্রিম কোর্টে ব্যাপারটা ফাঁসেছে কোথায়। সুপ্রিম কোর্টে যে পিটিশনগুলো দায়ের হয়েছে সুপ্রিম কোর্ট, এখানে প্রথমত তো বলা হয়েছে যে মায়ানমারের থেকে যে রোহিঙ্গিয়াস আসেছে, সে রোহিঙ্গিয়াসদেরকে কেন শরণ দেওয়া হচ্ছে না? ওরাও তো বিতাড়িত। ঠিক। দ্বিতীয়ত বলা হচ্ছে যে শ্রীলঙ্কাকে কেন আনা হচ্ছে না, যেটার মধ্যে তামিল লোকগুলো আছে যারা এলটিটি থেকে বিতাড়িত, এলটিটি গ্রুপ, লিবারেশন লায়ন্স অফ তামিল এলম। এই শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কা কেন লিস্টে নাম নাই? তাছাড়া আহমদিয়া মুসলিমও আছে, আহমদিয়া মুসলিম আছে যারাও বিতাড়িত। কোথা থেকে? পাকিস্তান থেকে। ঠিক আছে, এদেরকে কেন শরণ দেওয়া হচ্ছে না? এইটা থেকে কোয়েশ্চেন সুপ্রিম কোর্টে তোলা হয়েছে এবং সুপ্রিম কোর্টে এটার পিছনে চলছে এটার মামলা। ঠিক আছে, পুরোপুরি ক্লিয়ার হয়নি। তাহলে এই ডাউটগুলো আছে। তোমাকে ইউপিএসসি দিবে, তাহলে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যে তোমার কি মতামত যে মায়ানমারের লোকগুলাকে, রোহিঙ্গিয়াস গুলাকে সিটিজেনশিপ দেওয়া উচিত কিনা? তোমার কি মতামত যে এলটিটি গ্রুপ থেকে বিতাড়িত শ্রীলঙ্কার মধ্যে তামিল যে লোকগুলো তাদেরকে সিটিজেনশিপ দেওয়া উচিত কিনা? আহমদিয়াদেরকে সিটিজেনশিপ দেওয়া উচিত কিনা? এগুলোর মধ্যে ডেসক্রিপটিভ লিখতে তোমাকে দিতে পারে। ঠিক আছে, তো এনআরসির ব্যাপারটা যেহেতু উঠেছে এবারে, তাহলে এইবারে ইম্পর্টেন্ট আমাদের এই জিনিসটা। ক্লিয়ার? কোনো সমস্যা?
নেক্সট যাব, আর কিছু নাই কানেক্ট করার জন্য, বুঝে গেলাম আমরা সবকিছু পণ্ডিত। তাহলে কি কি দেখলাম, রেডি, সাম আপ করে দিই। দেখলাম এনআরসি, সিএএ, আর কি দেখলাম সিএবি, রিলিজিয়াস পারসিকিউশন। তাহলে এনআরসির ফুল ফর্ম ন্যাশনাল রেজিস্টার ফর রেজিস্টার অফ সিটিজেন্স। হ্যাঁ, সিএ এর ফুল ফর্ম কি দেখলাম, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কত সালে আছে এটা, 1955 থেকে শুরু করে, 1955 আসে, 1955 পর 1986, তারপরে আবার করে নিয়ে আবার চেঞ্জ হয়ে যায় 1992, 2003, 2005, 2015, এরকম করে নিয়ে বারবার করে নিয়ে আসেছে। এটা ফাইনালি আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে 2019 পড়েছি। 2019 কি বলা হয়েছে, রিলিজিয়াস পারসিকিউশনের কথা বলা হয়েছে। কোন কোন দেশ থেকে, 3টা দেশ, আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ। কটা ধর্ম, 6টা ধর্ম, হিন্দু, শিখ, পার্সিয়ান, জৈন, বুদ্ধিস্ট, আর কি আছে, খ্রিস্টান। শিখতে হলো এই 6টা ধর্মের ব্যাপার আছে। এই ধর্মের যে মাইনরিটি, অন্যান্য দেশের মধ্যে যে মাইনরিটি দ্বারা রিলিজিয়াস পারসিকিউশন, ধার্মিক বিতাড়না হয়েছে, তাদেরকে এই ভারতের মধ্যে জায়গা দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, এই বিলটা কবে পাস হয়, 11 ডিসেম্বর 2019। কি বলা হয়েছে যে 31 ডিসেম্বর 2014 এর আগে যারা এসেছে, 31 ডিসেম্বর 2014 যারা আগে এসেছে বিফোর, তাদেরকে দেওয়া হবে, তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার প্রসিজার বাড়ানো হবে। যদি তাদের কাছে যে দেশ থেকে আসেছে, যে দেশ, 3টা দেশ উল্লেখ করা আছে, সেই 3টা দেশের সঠিক কোনো একটা কাগজ থাকে, তাদের পরিচয়পত্র থাকে। ক্লিয়ার? তবে তা নাহলে ইলিগ্যাল মাইগ্রেন্ট। তাছাড়া আমরা কি পড়লাম, আমরা আসাম অ্যাকর্ড পড়লাম। আসাম অ্যাকর্ডের কত সালে, 1985 সালে হয়েছিল। কি বলা হয়েছে এইখানে, যে 24 মার্চ 1971 আগে যারা এসেছে তাদেরকে আসামের মধ্যে দিয়ে দেওয়া হবে সিটিজেনশিপ। এবং সরকার সেই সময়, সুপ্রিম কোর্ট বলেছিল, সেই সময় বলেছিল যে একটা রেজিস্টার বানাও। কি করছো, এদিকে লোক আসছে, ওদিকে লোক আসছে, কে সিটিজেন কে নাই, তোমার ঠিক নাই, কোনো রেজিস্টার বানাও। তখন এনআরসি 1951 ব্যাপারটা আবার এনআরসি লাগু হলো, এখানে একটা রেজিস্টার বানানো হলো যে এই লোকগুলা সিটিজেনশিপ আছে। ঠিক আছে, কবে, এই 1985 সরি, আসাম অ্যাকর্ডে 1985, 1971 আগে যারা আছে তাদেরকে সেখানে সরণ দেওয়া হয়েছে। ক্লিয়ার, মনে থাকবে। তাছাড়া আর কি দেখলাম, আচ্ছা, প্রশ্ন জিজ্ঞেস করতে হবে যে সিটিজেনশিপ কোন সরকারের অধীনে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, দুটো সরকারই। কোন সরকারের অধীনে, না ইউনিয়ন। সিটিজেনশিপ পুরোপুরি ইউনিয়নের আন্ডারে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট, পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় বটে সিটিজেনশিপ। কখন সিটিজেনশিপ দিবে, কখন কি করবে, সিটিজেনশিপ দেওয়ার পুরো দায়িত্ব হোম মিনিস্ট্রির কাছে। হোম মিনিস্ট্রি চাইলে, এখন পারলে এখনই সিটিজেনশিপ দিয়ে দিবে। ক্লিয়ার? রেজিস্ট্রেশনের মাধ্যমে 7 বছরের সিটিজেনশিপ নেওয়া হতো। এইখানে ধরে দেখানো হিসাব কিতাব করে নিয়ে 2019 যদি এটা লাগু হয়ে যেত এবং পুরোপুরি কার্যকরী হতো, তাহলে এটা 5 বছরে তারা সিটিজেনশিপ পেয়ে যেত যারা এসেছে। ক্লিয়ার? আর কি দেখলাম, আর তো কিছু দেখি নাই, হলো? ক্লিয়ার? চলো, আজকের ক্লাস এখানেই থাক। ধন্যবাদ এত সময় জুড়ে থাকার জন্য। যদি ক্লাস ভালো লাগছে লাইক করবেন, নতুন থাকবেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি হিট করতে ভুলবেন না। জয় হিন্দ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, রিভাইজ করতে হবে।